গানের আমার খুবই শখ ছিল, আমার শখ মিটে গেছে, কিন্তু ছাড়তে পারছি না। খুব আনন্দ হয়, এত লোক মানে ভালোবাসে বাবাকে। ভালো গান করে, অনেক জায়গা থেকে লোক আসে গান নিয়ে যায়। ওরাই বলেছে ঘর ভাঙতে, তার জন্য দিয়েছে। নিজস্ব টাকা থাকলে তো এটা ভাঙতে পারতো না। গান ভালো বাঁধে, গান বাঁধে, কথা কথায় গান বেঁধে দেয়। আমার গান শুনে যান ওগো বাবু, সুখেরই সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব পড়ে, আমি কখন যাব পড়ে। বীরভূমের এই প্রাচীন গানওয়ালা রতন কাহার সিউড়ি ৪ নম্বর ওয়ার্ডের নগরী গ্রামের অধিবাসী। সরকারি আধিকারিকদের পরামর্শে তার ভিটে বাড়ি ভেঙে আপাতত অস্থায়ী ঘরে রয়েছেন। একসময়ের দুরন্ত শিল্পী এখন অশীতিপর, তবু বয়স ছাপ ফেলতে পারেনি তার গলায়। এই ধরনের বলতে মানে ঝুমুর গান, ভাদু গান, লেটো গান, আলকাপ গান, এই সমস্ত কত যাত্রা ধরে আসতো। সেগুলো আমি আমার খুবই মানে ঘরে থাকতে হবে না। তখন আমি আমার ছেলেবেলায় এই জীবনের কথা বলছি, মানে ঘরে একরকম থাকতে হবে না। মা একটু চিন্তা করতো, কিন্তু বাবা চিন্তা করতো না, বাবা মুখে আনতো না, এবং ঘর থেকে পয়সা রোজগার করতো না বলে আমাকে দেখতেও পারতো না, সহ্য করতে পারতো না। আসলে আমি পরের বাড়িতে বন্ধু বান্ধব 4 ছেলে মেয়ের কেউই মাধ্যমিকের গণ্ডি টপকাতে পারেনি পয়সার অভাবে। মেয়ে ভালো গান গায়, কিন্তু তাকে একটা হারমোনিয়াম কিনে দিতে পারেননি অভাব অনটনের সংসারে। ডাগর হয়েছ, আদর পেয়েছ, অভিমানের হলো কি, পাড়ার লোকে বলবে কি, সরে আয় ভাদু তোর মাথা বেঁধে দি, পাড়ার লোকে বলবে কি। বাবার গান শুনে বাবার সঙ্গে অনেক জায়গায় প্রোগ্রামও করে এসেছি। না, আমি গান বাজনা করি না, এমনি বাবার সঙ্গে গেছি, যে বাবা অনুষ্ঠান করতে গেছে, বাবাকে নিয়ে গেছি একসঙ্গে। বাবার গান বাজনা নিয়ে, বাবা তো গান বাজনা শুধু করে গেছে, কিন্তু জীবনে তো কিছু করতে পারে নাই না। লোকে বড় লোক হয়ে গেছে বাবার গান করে। বাবা সুযোগ পায়নি তো সেরকম কিছু, ভালো রকম সেরকম সুযোগ পায়নি কিছু। আচ্ছা, এই যে এরকম গান বাজনা করে গেলেন আপনি সারা জীবন, এত বছর, প্রায় 50 বছর হয়ে যাবে, তো সেই যে গান বাজনা করে এলেন এবং আপনার গান গেয়ে আরও অনেকে প্রতিষ্ঠিত হলো, এবার আপনার তো কোথাও গিয়ে এরকম মনে হয় যে আপনি আপনার পুরোপুরি যেটা আপনার প্রাপ্য সেটা পেলেন না? এরকম কোনো দুঃখ হয় না, আমার কষ্ট হয় না, আমার সব আমি এসব কিছু মনে করি না। মনে করলে পরে আমি তাহলে গান পাই না, ঠিক অনেকদিন আগে থেকে আমি লাইনে কেটেছি। আমার হয় না, এবার হয় আফসোস হয়, কোথাও আফসোস হয়, এই ছেলেদের জন্য একটু হয়, ছেলেদের জন্য আমার স্ত্রী এরা বিরক্ত হয়ে গেছে, তুমি কাউকে কিছু বলবেও না, কাউকে কিছু চাবেও না, খুব আর তুমি এইসব লাইনে এখন বলছো। এই যে সম্বর্ধনা দেয় তো লোকে, সম্বর্ধনা নিয়ে ঘর কিনে আসি, কেউ খুশি হয় না। টাকা পয়সা দিলে পর খুশি হয়, টাকা দিলে কোথাও টাকা দিলে খুশি হয়, এইরকম আমার জীবন। কিন্তু আমি যাই করে বলুন তো, আমার এটাকে আমার সম্মানটাকে বাঁচানো। 1900আমাকে খুব পাত্তা দেবে, স্বপ্ন চক্রবর্তীকে আপনি গানটা তাই লিখে দিন না, বলুন যে আমি লিখে দিয়েছিলাম তার না। আমরা একটা সংস্থা ছিল, সেই সংস্থার নাম হচ্ছে আনন্দ গোষ্ঠী। সেই আনন্দে আমরা একসঙ্গে কাজ করতাম, আমিও থাকতাম। তো আমার লেখা গান ওরা সবাই গাইতো, পুরাণ গাইতো,
প্লাস ওই বড়লোকের বেটি গানটা ওই খাতার মধ্যে লেখা ছিল, বুঝলেন তো। অজয় কুমার সাহা বলে একজন আছে ভদ্রলোক আছে, ওই ভদ্রলোক ওই অজয় কুমার সাহার কাছ থেকে ওই বলি অনুরোধী দেবুরে চাল ফেলে হাড়িতে আর ঠাকুর জামাই এলো বাড়িতে ওই গানটা আর এই বড়লোকের বেটি গানটা ও পেয়েছিল আর কি। নিয়ে উনিও সেই ওই 72 সালে আমি লিখেছিলাম গানটা, 76 সালে এই গানটা রেকর্ডিং করেছি। আচ্ছা, রেকর্ডিংয়ে আপনার নাম দেওয়া ছিল না? না, রেকর্ডিং আমার নাম নেই, মাইটেলিস জানি। আর আপনাকে টাকা পয়সা? টাকা পয়সা কিছু না, কিছু পাইনি। তাহলে এরপর আপনি মানে লিগালি কোনো স্টেপ নেননি? হ্যাঁ, আইনত কোনো? কোনো স্টেপ নেই। বলুন, আমি একদিন কলকাতায় গিয়েছিলাম রেডিওর গান করতে, রেডিওর গান করতে এই ট্রেনটি আমাকে একদিন ডেকে নিয়ে যাবো, বুঝলেন তো। ওই আকাশবাণী থেকে আমাকে তুলে নিয়ে যাবো, বুঝলেন তো। নিয়ে যেখানে নিয়ে গেল আন্ডারগ্রাউন্ড ভিতরে সব বসে আছে, আমি একা আছি। আর পরিত রায় যিনি স্টাফ রাখিস ওই 2 টাকা বাড়িতে উনি আমাকে নিয়ে গেলেন, ওই ছিল। নিয়ে আমাকে বলি যে রতনবাবু ওই গানটা তো আপনার লেখা, আপনার উনি আমাকে একটা করলো আর কি, ছেলেদের মালার গাড়ি, চাপা বস্তা, সরু ধানের ওই গানটা লিখে, ওই গানটা আর এই বড়লোকের বেটির গানটা, এই 4টে গানের কথায় একটা ফর্ম দিল, ফর্মে বার করে ওই ফর্ম আমাকে সই করা হলো। তাই বলেন যে আমি লিখবো না, আমি কিছু করবো না, আমি সই দেবো না। তোরা আমাকে অনেক কিছু বলবে, যখন সই দিয়ে না চান তখন আপনি বিপদ করে দেবেন। তখন আমি জানবো সত্যি আমি একা মানুষ, আমি কোথায় গিয়ে বসে আছি তাও যাই না, তা আমি সই করতে পারবো। সেই পরিস্থিতি রায় আমাকে হাতে ধরে বললো সই করে। ওরে লাল ধুলোর সরানে, ওরে সরানে লাল ধুলোর সরানে। পাহাড়ি সান্যালের তত্ত্বাবধানে একসময় চুটিয়ে কাজ করেছেন আকাশবাণীতে। অভিমানী শিল্পীর মনে হয় অনেকেই ব্যবসা করেছেন তাকে নিয়ে। তার লেখা, তার বাঁধা গান রেকর্ড করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু রতন কাহার থেকে গেছেন সেই অন্ধকারে। দেখুন, এই গানটা আমি লিখেছিলাম মানে বলতে গেলে 72-এর আগে, আরও আগে। আপনার সম্পূর্ণ গানটা করেছিলাম 72 সালে, তারপর 76 রেকর্ডিং হয়েছে। গানটার উদ্দেশ্য হচ্ছে যে একটা পতিতা মেয়ে, পতিতা সমাজের পতিতা, তখন তো ছিল মানে স্বামী ত্যাগ করবে কি হয়তো কোনো কলঙ্ক তাকে বিতরণ করে নিয়ে একটা পতিতা লয়ে গিয়ে থেকেছিল। তো সেই থাকার উদ্দেশ্য হলো তার জন্ম একটা মেয়ে হয়েছিল। তো মেয়েরাই তো এখন তো জানে যে আমার এই মেয়েটা কার জন্ম, নাকি মা ছাড়া তাকে বুঝতে বলতে পারবো, এটা খুবই সত্যি কথা। তাতে জন্য ওই ছেলে যখন তখন ছেলে যখন 7-8 বছর বয়স হয়েছে, তখন ওর মা মাথা বাঁধছে আর কি। তখন ওই মাথা বাঁধতে বাঁধতে মনে ভাব করছে কিন্তু সে বড় লোকের বেটি বটে, এটা আমার যেমন তেমন লোকের ছেলে। আর এই বলছে যে বড় লোকের বেটি হলো, লম্বা লম্বা চুল, এমন মাথা ডুবে দেবো লাল গাঁদা ফুল। তারপরে ও নিজের কথা বলছে, নিজের চরিত্রের কথা বলছে যে আমি যখন মানুষকে কথা দিতাম তখন আমার সংকেত ছিল, ধ্বনি ছিল যে এই লাল ধুলো শহরে ওরে শহরে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। ওর জীবন করার ব্যাপার, আমি তার সঙ্গে কথা বলতাম, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। তারপর বলছে এত ভালোবাসা ছিল, এত প্রেম ছিল। আমি বলছি যে দেখেছিলাম স্বপনে, ওরে স্বপনে ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার শীতলে। মেয়ের যখন জন্ম নিয়েছে পেটে আর কি, মেয়ের যখন জন্ম এসে যাচ্ছি, তখন সন্দেহ থাকে ওকে ভালোবাসলে কি কথা বললে পরে রাগ করতে। তো আমি বলছে তুই যা কেন কোথায় যাবি, ওরে ও যাবি, 2 দিন পরে আমার ছাড়া আর কাজ হবে। এটা হচ্ছে গানের মূল। কথিত আছে সরস্বতী লক্ষ্মী এক ঘরে থাকে না, রবীন্দ্রনাথ নিতান্তই ব্যতিক্রম। কিন্তু গুরুদেবের সেই সোহাগের বীরভূমে এমন কত কত শিল্পী প্রতিনিয়ত হারিয়ে যান অভাব অনটনের